কি হয়েছে এই মারামারি করতেছেন কেন? থামেন মারামারি করতেছেন কেন আপনারা? এটা আমাদের পেশা। আপনি কে? আমি শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিনোদন বিভাগের সাংবাদিক। কি হয়েছে বলেন আমাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাইট ডিরেক্টর আর হলো মারপিট শিল্পী ওমর ফারুক। আর আমরা মারপিট আচ্ছা। করে আমাদের পেটের খোরাক যোগাই। ও আচ্ছা, মানে আপনারা প্র্যাকটিস করতেছিলেন এমন কিছু? রাইট। আচ্ছা পরিচয় হয়ে ভালো লাগলো। আপনার নামটা জানতে পারি? মিঠু। মিঠু। আর আপনি? আমি সহকারী ওমর ফারুক। ও আচ্ছা। যা হোক, তাহলে তো আসলে ভুল করে ফেললাম, আপনাদের প্র্যাকটিসে ডিস্টার্ব করলাম। না, আপনার মতো একজন এমন চমৎকার মানুষ পেয়েছি, এটা আমাদের জীবন ধন্য। আপনার কথায় আমার হৃদয় ছুঁয়ে গেল। আপনারা মারামারি করে পেট চালান, আপনার জীবিকা চলে। আমি তো এরকম কাউকে খুঁজছিলাম অনেকদিন ধরে। আমি আপনার সম্পর্কে জানতে চাই, আপনাদের সম্পর্কে জানতে চাই। এ বিষয়ে একটু বলবেন আমাদের? সে তো অনেক কথা, তাহলে চলুন অন্য কোথাও গিয়ে বলি। নিশ্চয়ই। 10,000 টাকার মতো শুধু লাভ জাপ করে আমি ইনকাম। আমাদের মৌসুমি আপু আসলেন, তার নিয়মিত ছবি তার মার খেতাম। শাবনূর আপুর সুপারস্টার নায়িকা ছিলেন, তার নিয়মিত মেয়ের খেতাম। পড়ার সাথে সাথে আমার হাতে দুই টুকরো হয়ে গেল, টাস করে একটা শব্দ পেলাম, ওই দেখ কি হলো জানো মানুষ তাকায়। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে মারামারি করেই আমাদের পেট চলে। বিষয়টা কি আসলে? মারামারি করে কিভাবে টাকা উপার্জন হয়? যেহেতু আমরা ফিল্মের মারপিট শিল্পী এবং পাশাপাশি আমি একজন ফাইট ডিরেক্টর, মারপিট দিয়ে পেট চলে বলতে আমাদেরকে ফিল্মে আমরা কাজ করি, মারপিটের কাজ করি। ভিলেনের সাথে যে মারপিট শিল্পী থাকে সেই কাজগুলোই আমরা করে থাকি। তাই ওই কাজগুলো করলে আমরা ওখান থেকে টাকা পাই, আর সেটা দিয়ে আমাদের সংসার চলে, পেট চলে। সেই কারণে বলা হয়েছে যে মারপিট করে আমাদের পেট চলে। আচ্ছা, এই টাকাটা আসলে কিভাবে আসে? একটা হলো দিনের চুক্তি অথবা একটা ফিল্মের সাথে পুরো চুক্তি, কিভাবে হয় চুক্তিগুলো? আমরা যারা মারপিট শিল্পী তাদের শিফট নির্ধারণ করা আছে। যেমন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার 1,500 টাকা। আর যদি আমরা রাত 11টা পর্যন্ত কাজ করি তাহলে 2,500 টাকা। আর আউটডোর যদি মানে এফডিসির বাইরে কাজ করলে 3,000 টাকা। এইভাবে মূলত আমাদের টাকাটা আসে। আজ থেকে 90 সনে একজন মারপিট শিল্পী নিম্নে 2 লক্ষ বা 1.5 লক্ষ টাকা ইনকাম করতো। হাসতে মানে দুষ্টুমি করতাম, টাকাগুলো পকেটে নিয়ে চলে যেতাম। দিন খুব ভালো ছিল। তখনকার মারপিট শিল্পী একজন পেত 350 বা 400 টাকা, সেটা বর্তমানে আসতো প্রায় 4,000 টাকা। মানে সকাল থেকে রাত 11 পর্যন্ত কাজ করলে আমরা পেতাম 8,000 টাকা। এই শুটিংয়ের টাকা দিয়ে যারা আমরা মারপিট শিল্পী আছি, এই টাকা দিয়ে সংসার চালানো একেবারেই সম্ভব না। আমি আজ থেকে প্রায় 15 বছর আগে দেখলাম যে আমার ইনকাম সোর্সটা কমে গেছে। তার মানে ওই যে যেটা বললেন যে মারপিট করে আমাদের পেট চলে, এই সারাটা জীবন আমি মারপিট করে পেট চালাতাম। যেহেতু আমাদের 2 লক্ষ টাকার মতো ইনকাম হতো ওই সময়ের কথা বলছি। এবং ড্যামিশট, যেহেতু আমি একজন স্টান্টম্যান, আমার একটা স্টানের জন্য আমাকে 300 টাকা করে দেওয়া হতো। তার মানে বর্তমান টাকা যদি আমি হিসাব করি, প্রতিদিন আমার প্রায় 10,000 টাকার মতো শুধু লাভ জাপ করে আমি ইনকাম। তার মানে আমার প্রায় 5 লক্ষ টাকা ইনকাম ছিল ওই সময়। আপনি একদিন মারামারি করে সর্বোচ্চ কত টাকা উপার্জন করেছেন? একদিনে মারামারি করে সর্বোচ্চ কত টাকা উপার্জন করেছি বর্তমান তো অকল্পনীয়, মানে এটা আমাদের মাথায় নেই। তবে সোনালী যুগে প্রতি মাসেই প্রায় বর্তমান টাকা যদি হিসাব করি প্রায় 50,000 টাকার মতো করেছি আমি। কারণ আমাদের গ্লাস জাম ছিল, গ্লাস জামে অনেক টাকা পেতাম আমরা তখন। কিন্তু আমি জিজ্ঞাসা করতেছি একদিনে সর্বোচ্চ কত পেয়েছেন? একদিনে ধরেন 50,000 টাকা। কত ঘন্টায় ছিল এটা? 50,000 টাকা কারণটা আমি একটু বলি আপনাকে। আমার মারপিটের অভিনয়ের টাকা এবং আমার ড্যামি শট, একটা গ্লাস জাম দিলে প্রায় 40 থেকে 50,000 টাকার মতো বর্তমান টাকা, ওই হিসাবে 50,000 টাকা। আর এমনি তো সাধারণত আসার কথা হলো 350 টাকা ওই সময়, মানে বর্তমান টাকা হয়তো 6,000 টাকা। আমরা সিনেমার পর্দায় দেখে থাকি নায়ক যখন ভিলেনকে মারছে তখন একটা শব্দ হয় ঢিসু মাইক, আবার ওইটারই রিপিটেশন হয় আস্তে আস্তে ঢিসু মাইক 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 এরকম করতে থাকে আর কি। ব্যাপারটা কেন ঘুষির শব্দ ঢিসু মাইক, অন্য কিছু না কেন? প্রতিটা দেশের ছবিতে একটা নিজস্ব শব্দ থাকে, ওই যে ডিসুমাইক, এই শব্দটা অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের নিজস্ব দেশীয় শব্দ। 90 থেকে শুরু করে এখন পর্যন্ত ওই প্রজন্ম, মিডল প্রজন্ম আর যে শেষ প্রজন্ম, কোনো প্রজন্ম আমার মনে হয় সাউন্ড নিয়ে কেউ গবেষণা করে নাই। আসে না, একটা শব্দ আমি তৈরি করি, পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন এই ঘুষির সাথে একটা শব্দ তাদের নিজস্ব একটা সাউন্ড ব্যবহার করে। ন্যাচারাল শব্দ আমরা ইউটিউব থেকে দেখতে পাই, যেমন এই যে দেখেন, এটা ন্যাচারাল শব্দ থাপ্পড়, একই শব্দ কিন্তু। এই শব্দগুলোও একটু বিকৃতি সৃষ্টি হয়। তামিলের মধ্যে দেখবেন ওদের একটা নিজস্ব শব্দ আছে, এটা হলো ইফেক্ট সাউন্ড। ইফেক্ট সাউন্ডটা হলো আমি যে ঘুষিটা মারলাম, ঘুষির সাথে যদি ওই একটা শব্দ দেওয়া যায় তো দর্শক ভাববে বাবা মনে হয় কি যেন একটা হলো, জাস্ট দর্শকদের একটু নড়েচড়ে বসার জন্য।
আর ন্যাচারালটা কি জানেন, বর্তমানে যে কোনো ন্যাচারাল করবেন এগুলো দর্শক দেখতে চায় না কেন জানো। আপনি একটা কথা উপস্থাপনা করবেন, দর্শক চাবেন না, ওই দেখ কী হলো জানো, মানুষ তাকাতে বলছে আরেকজন বাবার কী জানো হলো, হ্যাঁ আরেকজন ভাই যেন কী হলো, তাকাবে না। দেখেন কোন বিপদে আছি। আমার মনে হয় আমাদের ডিরেক্টর প্রডিউসার আগে থেকেই ভাবতেন যে মায়ের সাথে এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যেন দর্শকটা নড়ে চড়ে বসে, যেন কী হলো। এই কারণে এই শব্দগুলো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে যতটুকু সম্ভব প্রযুক্তির কারণে হয়তো ন্যাচারাল শব্দটা আনার চেষ্টা করবে তারা। আপনার ক্যারিয়ারে আপনি কখনো নায়িকাদের হাতে মার খেয়েছেন কিনা? দেখেন, যেহেতু আমি একজন মারপিট শিল্পী ছিলাম, পাশাপাশি একজন স্টান্টম্যান, এই দুটি গুণ থাকার কারণে আমার কাজটা কিন্তু নিয়মিত হতো এবং আমাদের ফাইট ডিরেক্টর আমাকে প্রতিটা ছবিতে রাখতেন। আর ছবিতে রাখা মানে কি, মার খাওয়া। আমাদের মৌসুমি আপু আসলেন, তার নিয়মিত ছবিতে আর মার খেতাম। শাবনাপুর সুপারস্টার নায়িকা ছিলেন, তার নিয়মিত মের খেতাম। আমাদের মুনমুন যখন সুপারস্টার নায়িকা ছিলেন, প্রতিদিন তার হাতে মার খেতাম। পপি আপু আসলো, তারাও নিয়মিত মার খেতাম। যখন যেই আমাদের হিরোইনি আসছেন না কেন, মার খেতে খেতে যান শেষ। তবে অভিনয় মারপিট, তবে মাঝে মাঝে 2-4টা কিন্তু লেগে যেত জানেন, তখন লাগলে কিন্তু কে পুরুষ আর কে মহিলা বোঝা যেত না, মার তো মারে। এভাবে প্রচুর মার খেয়েছি। ও হলো ওমর ফারুক, আমি একজন ফাইট ডিরেক্টর, আমার একজন সহকারী লাগে অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ওকে রাখার মূল উদ্দেশ্য হলো ও মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট। মানে একদিন মারামারি করে আপনি সর্বোচ্চ কত টাকা উপার্জন করেছেন? দেখেন, আমরা বর্তমান যে সময়টা একটা রোলস হয়েছে আমাদের এই সমিতি থেকে, এই 1500 টাকার মতন পাওয়া যায়। আর যদি ডাবল শিফট হয়ে যায় তাহলে 2500 টাকার মতন। আপনার ভাই মিঠু, তার সঙ্গে কখনো প্র্যাকটিস করতে গিয়ে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, ব্যথা পেয়েছেন, বা আপনার মাধ্যমে সে ব্যথা পেয়েছে, এরকম কিছু হয়েছে? সিনেমায় কাজ করতে যায় আজও পর্যন্ত আমার তেরম ব্যথা হয়নি, অনেক কাজই করে ফেলছি অলরেডি। আচ্ছা, একই প্রশ্ন আপনার কাছে, যে আপনি তো দীর্ঘদিন ফাইট ডিরেকশন দিচ্ছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গে কোনো ব্যথা পেয়েছেন কিনা? এখন আমার প্রশ্ন হলো, আমার কোথায় বাকি আছে আমার ব্যথা পাওয়ার? আমার সর্বাঙ্গেই ব্যথা। কেন ব্যথা বলি, দেখেন এই যে একটু আগে আমার বয়স প্রায় 54-55 চলতেছে, 2টা সামারসেল খেলাম, এটা কিন্তু শক্তির ব্যাপার, হাড়ের ব্যাপার। আমি যখন স্টানের কাজ করি কম বেশি আমার প্রচুর ব্যথা পেতে হয়। কেন? আমার কাজটাই ব্যথা। মনে করেন আমি একটা কিছুর মধ্যে বাড়ি খেয়ে পড়বো, আমি তো মানুষ, আমি তো আর তামিল ছবির হ্যাঙ্গিং না যে তার দিয়ে ওখানে রাখলো আমি আস্তে করে পড়ে গেলাম। কিছু ধুলাবালির ইফেক্ট দেওয়া হলো, দারুণ একটা শট, কিন্তু আমাকে তো রিয়েল করতে হয়। এই কারণে আমার মানে ছোট থেকে এই পর্যন্ত, মানে ছোট বলতে আমি ফিল্মে যে আমার প্রায় 40টার কাছাকাছি চলছে, আমার নিয়মিত প্রতিটি ছবির মধ্যে কম বেশি আমি ব্যথা পেয়ে থাকি, আমার কাজটাই ব্যথা পাওয়ার। আপনি যখন ব্যথা পেয়ে বাসা যান, তখন আপনার স্ত্রী অথবা আপনার সন্তান, তারা কি আসলে সহানুভূতি দেখায়? কখনো কি বলে বাবা তুমি এই কাজ ছেড়ে ছেড়ে দাও? আমি বিয়ে করিনি এখন পর্যন্ত। বিয়ে করিনি এই কারণে, অনেক কারণ আছে বিয়ে না করার, তার মধ্যে একটি কারণ ছিল আমি যে পেশায় জড়িত আছি এটি খুব রিস্কের পেশা। মানে আমি কাজ করব, আমার ওয়াইফ টেনশন থাকবে, আমার বাচ্চারা টেনশন থাকবে যে আমার আব্বুর কী হবে। হ্যাঁ, তাই আমি ভাবলাম যে যেহেতু এই কাজটি আমার ছাড়তেও মনে চায় না, এটা আমি পারদর্শী, কখন কি হয়ে যায় তো বলা যায় না। এই সমস্ত কারণ, অনেক কারণের মধ্যে এটি একটি কারণ আমি বিয়ে করিনি। হ্যাঁ, যে দেখা গেলো আমি পঙ্গু হয়ে বসে রইলাম, এই দায়ভার ওনারা নেবেন কেন? আর বাকি রইল আমার মা বাবা। আসলে কি, আমি আমার মা বাবার একমাত্র ছেলে। কোনো মা বাবা চায় না তার ছেলে অসুস্থ থাক বা দুঃখ বা তিনি একটা ব্যথা পাক। আমি তাদেরকে কোনো দিনই কথা বলিনি যে আমি কী কাজ করি, ব্যথা পাই কি না। হ্যাঁ, চলে আসতাম, আসার পরে ডাক্তারের দোকান থেকে ডাইক্লোফিন নামে একটা ট্যাবলেট ছিল, একটা দামের, ওটাই আমার কাজ করতো। আস্তে করে ট্যাবলেটটা খেয়ে নিতাম, আর বেশি কোনো ব্যথা পেলে ডাক্তার দেখাতাম আমি। হ্যাঁ, কিন্তু বাসায় আমি কখনোই বলি নাই যে আমি এই ব্যথা বা আমাদের কাজটা এরকম বা এত ভয়ঙ্কর কাজ। তখন মাঝে মধ্যে জেনে যেত, কখন জানেন, যখন গ্লাস জাম দিলে হয়তো 4-5 সিলি পড়তো। হ্যাঁ, ব্যান্ডেজ করা কেউ আমাকে, তখন তো আমাদের সিএনজি ছিল না, ওই যে একটা অটো ছিল, বাসায় দিয়ে যেত। তখন তারা বুঝতে পারতো, তখন বলতো যে বাবা তুমি এই কাজটা করো না। তখন বলতাম না, এই অ্যাক্সিডেন্টের হয়ে গেছে। হ্যাঁ, সব সময় দেখো এটা হয়, তাদেরকে এগুলো বুঝ দিতাম। হ্যাঁ, এই আমার ডান হাতটি, হ্যাঁ, একটি ছবিতে কাজ করতেছিলাম, খুব সুন্দর একটি দিন ছিল। মানে একটি শর্ট দিতে যে 2বার ঠিক ছিল, 3বারের সময় পড়ার সাথে সাথে আমার এই হাতটি 2 টুকরো হয়ে গেল। টাস করে একটা শব্দ পেলাম, ক্যামেরা সব বন্ধ, নেগেটিভে ক্যামেরা শব্দ হতো, সব স্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি বললো ছেলেটাকে ধরলো। ওটা আমার নিজের শটে ছিল, কি আর করা, হাত 2 টুকরা, এক হাতে দিক আর এই হাতটা চলে এসে ওদিক, তার মানে এরকম বাইং মাছের মতো মোচড় খেয়ে রয়েছে। বুঝে গেলাম যে, তখন ভাবলাম মনে হয় ফিল্ম আর করা হবে না। প্রডিউসার খুব ভালো ছিলেন, তারা আমাদেরকে সবসময় সহযোগিতা করতেন। ওই সময় ধরে সাথে সাথে আমাকে ওই হাসপাতাল এনাম ক্লিনিক নিয়ে গেলেন সাভার, ওইখানে। তারপরে আবার বাসায় আসলাম, তারা অপারেশন করলেন। অপারেশন করার পর আমাকে বাসায় প্রায় 1 বছর থাকতে হয়েছে।
তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে, চিকিৎসা মানে হাত ব্যান্ডেজ যা যা লাগে। ওই 1 বছর মনে করেন খাওয়া দাওয়া ওষুধপত্র সবই আমার নিজে দেখাশোনা করতে হয়েছে। আচ্ছা, এই যে আপনারা যে ব্যথা পেতেন, হ্যাঁ, হাসপাতালে যেতে হতো, এই খরচটা কে দিত? প্রাথমিক চিকিৎসাটা তারা দিয়ে দিতেন, আর বাকি চিকিৎসাটাকে আমার নিজের করতে হতো। এই যে আপনারা পেছনে এত রিস্ক নিচ্ছেন চলচ্চিত্রের জন্য, যারা স্টার, যাদের পেছনে ভক্তরা লাইন ধরে, তারা আপনার সঙ্গে কি ধরনের আচরণ করতো? তাদের আচরণ কেমন ছিল আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে? আসলে কি 90 দশকে অনেক শিল্পী আমাদেরকে একটু ভালো দৃষ্টিতে দেখতেন না, কেন আমরা মারপিট দৃশ্যে অভিনয় করি, দেখার তো কথা, ওনারা বড় হিরোগিরি করেন বা ভিলেন করেন, তারা কেমন যেন একটু বাঁকা দৃষ্টিতে দেখতেন, এটা আমি বুঝতে পারি ক্লিয়ার, হ্যাঁ, বাঁকা দৃষ্টিতে। যেমন আমাদের খলিল ভাই অনেক সময় এরকম বলতেন যে এরা শিল্পীই না, এরা কোনো শিল্পীই না, এরা ফাইটার, লাঠিয়াল, এরকম একটা বলতো। তারপরে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের শিল্পী সত্তা আমরা বজায় রেখেছি, যে না আমরা শিল্পী এইভাবে। আর বর্তমান প্রজন্মে যারা হিরো আছেন তারা অনেক চমৎকার মনের মানুষ, তারা অনেক বড় মনের মানুষ। কে হিরো কে ভিলেন তারা এই ব্যাপারটা জানেন না, জানেন, তারা অনেক সুন্দর মনের, তারা অভিনয় করতে আসেন, তারা অনেক চমৎকার মনের মানুষ। তাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমার জন্য সবসময় থাকবে, এবং নতুনরা যেন এগিয়ে আসে। দর্শক, সাধারণত পর্দার সামনে যারা থাকেন, নায়ক নায়িকা, তাদের খবর দেখে এবং পড়ে আপনারা অভ্যস্ত, কিন্তু এর পেছনে যারা মূল গুণী শিল্পী থাকেন, তাদের কথা গণমাধ্যমে অনেক সময় উঠে আসে না। কিন্তু বাংলাদেশ প্রতিদিন তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করছে, কেননা তারা বাঁচলেই সিনেমা বাঁচবে। বাংলাদেশ প্রতিদিনের এমন আয়োজনের সঙ্গে নিয়মিত থাকুন, চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন এন্টারটেনমেন্ট পেজে।